কি ব্যাপার মহারানী, আজ ঘর থেকে বের হচ্ছে না যে? কি মনে করেছেন? ঘরের ভেতর ঢুকে থাকলে বুঝি মুখের সামনে খাবার এনে দেব? বনলতা ঘর থেকে বের হয়নি। তারও কারণ আছে অবশ্য। গতকাল রাতে রাজ ঘর থেকে বেরিয়ে গেলে ঘর লক করে দিয়েছিল। রাত সকালেই ফিরেছে, ফিরে দরজা বন্ধ করে সোফাতে বসে এক নাগাড়ে ল্যাপটপে কাজ করে চলেছে। বনলতার দিকে তাকায়নি, কোনো কথাও বলার প্রয়োজন বোধ করেনি। বনলতা যদিও গতরাতে একা শান্তিতে শোয়ার কথা থাকলেও বনলতা কেন জানি না রাজের চিন্তায় ঘুমাতে পারেনি। হঠাৎ করে বুকের মাঝে খারাপ লাগা অনুভব হচ্ছিল। কেন হচ্ছিল তার কারণ জানে না। সেই থেকেই বারবার সোফাতে নজর গেলেও রাজের নজর একবারের জন্য বনলতার দিকে ঘোরেনি। সে এক দৃষ্টিতে ল্যাপটপ ঘেটেই চলছে। আর এমন সময় বাইরে থেকে মালিকা দেবীর এমন কথা। বনলতা সকাল সকাল আজ স্নান সেরেই বসে রয়েছে। সালোয়ার পরা আছে, গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে দিতেই মালিকা দেবী ঘরের ভেতরে উকি না মেরেই বনলতাকে এরকম ভাবে বলতে থাকে, ম্যাডাম আপনি যান, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, রান্না বান্নাগুলো করতে হবে যে, অনেক কাজ, আজ গেস্ট আসবে বাড়িতে, আসছি। বনলতা রাজের দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে গিয়ে রান্না বসাতেই পেছন থেকে কেউ এসে গ্যাসটা বন্ধ করে দেয়। বনলতা পিছু ফিরে তাকাতেই রাজ অন্যদিকে ফিরে বলে, তুমি আমার বউ, কোনো কাজের লোক নয় যে যখন পারবে তখন অর্ডার করবে আর সে অর্ডার মানতে তোমাকে নিজে এসে রান্না করতে হবে। এই মুহূর্তে ঘরে যাও, ভুলে যেও না গতকাল রাতে মরতে বসেছিলে। কিন্তু কি হলো রাজ, তুমি রান্নাঘরে? বেটা কি লাগবে বলো, আমি দিচ্ছি। কিছু লাগবে না দিদুন, বউ লাগবে, বউ নিতে এসেছি। স্বপ্না দেবী নিজের রাগ কন্ট্রোল করে রাজের দিকে তাকিয়ে বলল, ইয়ার্কি, সকাল সকাল ইয়ার্কি করছো? মোটেও না, কোনো ইয়ার্কি করছি না। আমার বউ লাগবে, বউ নিতে এসেছি। আর তাছাড়া নতুন বউ হাত পুড়িয়ে রান্না করবে, আর কাজের লোকগুলো কোথায়? এত টাকা মাইনে দিয়ে এতগুলো কাজের লোক রেখে তাহলে উপায় কি যদি আমার বউকে রান্না করতে হয়? বারে, আমি তোমার সোকল বউকে বউ বলে মানি না। তো ওকে রান্না করতে হবে, কাল যেরকম রান্না করেছে সেরকমই আজও রান্না করতে হবে। আর তাছাড়া আজ গেস্ট আসবে বাড়িতে ফরেন থেকে। রাজ বনলতার হাতটা আঁকড়ে ধরে বলে, আমার কথার বাইরে গেছো। তার মানে আঙ্গুলে কাঁটাটা এই রান্নার কারণে। তুমি রান্নাঘরে এসেছিলে আমার কথা অমান্য করে, ঘরে চৌকাঠ পেরিয়েছো। এর ফল কি হতে পারে ভেবেছো? বনলতা ভয়ে ঢোক গেলে। স্বপ্নাদেবী যেন মজা পায়, আগুনে ঘি ঢালতে বলে, হ্যাঁ প্রচুর রান্না করেছে, কত কত রান্না। আবার আমরা তো কেউ বাড়ি ছিলাম না, শুনলাম অপুকে নাকি নিজে হাতে বেড়ে খাইয়েছে। অপুও তৃপ্তি সহকারে খেয়েছে তোর সো কল বউয়ের রান্না। রাজ কথাগুলো শুনে নিজের চোখের পাতা ঝাপটে বনলতার হাত ধরে বলে, খাওয়াতেই পারে, দেওর হয়। আমার ভাই বনলতার তো সম্পর্কে ভাইয়ের মতনই হবে, তাই না? খাওয়াতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু কথা হলো, ওকে রান্না করতে কে বল? এসব কথা ছাড়ুন না, বড়রা বলতেই পারে। তাছাড়া আমি তো, রাজ চিৎকার করে বলে, তাছাড়া আমি তো, কাল মরতে বসেছিলে ভুলে গেছিস? কে বলেছে সবার কথা শুনতে? আমি কি বসে থাকবো বাড়িতে? কাজ বাজ ছেড়ে দিয়ে যে আমার বউয়ের ওপর কখন কি নির্যাতন হবে সব দেখার জন্য মোটেও বসে থাকবো না। তাহলে কে বলেছিল আমার কথা অমান্য করে রান্না করতে আসতে? বনলতা নিজের হাত আর রাজের হাত থেকে ছাড়াতে বলে, ঠিক আছে, এত চিৎকার করছেন, আমি কি বিছুটি পাতা যে তোর আশেপাশে ঘুরলে তোর চুলকাই? হাত ধরেছি, এই মুহূর্তে আমার সাথে ঘরে যাবি। রান্না হলে হলো, না হলে না হলো, তোর দেখার বিষয় নয়। কথাটা বলে রাজ বনলতাকে টেনে নিয়ে যাবে, পেছন থেকে স্বপ্নাদেবী বলে, করে নাও, তোল্লাই দিয়ে নাও। আর তো কিছু ঘন্টার ব্যাপার, এরিনা আসছে, শুনেছ? রাজ, এরিনা আসছে বাড়িতে আজকে, কত বছর পর জান ফিরে আসবে। রাজ ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি কি চাইছো দিদুন? আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? না মানে বাড়িটা তো লঙ্গরখানা করে ফেলেছো, যে যখন পারছে উঠে আসছে। আমি তো কাউকে বরদাস্ত করব না। রাজ, তুমি ভুলে যেও না তুমি কার সম্বন্ধে কি কথা বলছো। এরিনার সাথে বিয়েটা কিন্তু তোমার মা ঠিক করেছিল। এই একটা জায়গাতেই রাজ চুপ করে যায়, কোনো কথা বলে না। আর এমন সময় বনলতা রাজের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে এক ছুটে চলে যায় ঘরে। রাজ ঘরে ঢুকতেই দেখে বনলতা চুপ করে বসে আছে বিছানার এক পাশে। গিয়ে দাঁড়াতেই বনলতা বলে, ঠিক এই কারণেই আমি এখানে থাকতে চাই। আপনি বুঝতে পারছেন আমার আমার মনের ভেতর কেমন কেমন ফিলিংস হচ্ছে, আমি আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, ওই ওই মেম সাহেবের নাম শুনলেই আমার বুকের ভেতরটা যেন খালি খালি লাগে। আমি আমি তার জন্যই না আপনার কাছে যেতে চাইছি না হয়তো। কি বলছো? বুঝতে পারলাম না। কি বিড়বিড় করছো লতাপাতা, কি হলো?
বনলতার হুঁশ ফেরে চোখের জমা জলটা লুকিয়ে বলে, কিছু বলিনি। বাবু সাহেব, আজ তো আপনার খুব আনন্দের দিন, তাই না? আপনার পুরনো প্রেমিকা ফিরে আসছে বাড়িতে। উৎসব হওয়ার কথা। আপনি বরঞ্চ আমাকে মধুদের বাড়িতে রেখে আসুন। আমি চাই না আমার জন্য আপনার এনজয়মেন্ট নষ্ট হোক। আর তাছাড়া মেম সাহেব, রাজ ভুরু কুচকে কিছু একটা ভেবে বলে, আর ইউ জেলাস? না মানে জেলাস ফিল করছো? তবে আমার জন্য? ভাই, সামথিং সামথিং ইজ কিছু ফিলিং হচ্ছে না মানে কালকে শরীর খারাপ হওয়ার পর থেকে কেমন রিয়ার্ড বিহেভ করছো, তাই আর কি। বনলতা হেসে বলে, আমি মেয়েটা ওরকমই, অন্যের জিনিস ছিনিয়ে নিতে পারি না। আমি প্রথমে এই বাড়িতে এসেছিলাম, সেদিনই আমাকে মালিকা ম্যাডামের ছেলে মানে আপনার ভাই আমাকে বলেছিল আপনার মনে অন্য একজন আছে, তার নাম এরিনা। তার ছবিও দেখেছিলাম। কোথায় সেই আর কোথায় আমি। অসম্ভব সুন্দরী, ফর্সা কোঁকড়ানো চুল, খুব সুন্দর, আপনার সাথে মানাবে। রাজের জানা কথাগুলো সহ্য হয় না। বনলতা দুই কাঁধ চেপে ধরে বলে, আজকে আমি বাড়িতে আছি শুধুমাত্র তোর শরীর খারাপ বলে। কে এলো কে গেল তার জন্য নয়। মাথা থেকে উদ্ভট চিন্তা ভাবনাগুলো বাদ দিলে ভালো হয়। বনলতা রাজের চোখের দিকে তাকিয়ে বলে, বাবু সাহেব, কথাগুলো আমাকে ভোলানোর জন্য বলছেন? জানেন, এখন আপনার চোখ মুখ দেখে বুঝতে পারি, হয়তো আপনাকে বুঝতে পারি, তবে পুরোটা নয়। কিছুটা, যতটুকু আমার চোখে ধরা পড়েছে ততটুকুতে এইটুকু বুঝেছি, এরিনা নামক মেয়েটি একটা সময় আপনার অনেকটা জুড়ে ছিল। হয়তো আছে, তার উপর জমানো অনুভূতিগুলো আপনি ভোলার চেষ্টা করছেন, আর তার কারণে হয়তো আমাকে আঁকড়ে ধরতে চাইছেন। কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি আমাকে সেদিন বিক্রি হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন, তার জন্য আমি আপনাকে সাহায্য করব। বলুন কি করতে হবে? নাটক, মিথ্যে বই নাটক আমি করতে রাজি। রাজ অবাক হয়ে তাকিয়ে থাকে বনলতার দিকে, যেন বনলতার ভেতরের সত্তাকে পড়ার চেষ্টা করছে। কিন্তু রাজ ব্যর্থ। মুখে বলে, তুমি কি পাগল? না মানে, যতটা তোমাকে ছোট ভেবেছিলাম তুমি ততটা ঠিক নও। যতই আমাকে মুখে বউ বলুন না কেন, আমি তো জানি আপনি আপনার মায়ের দেওয়ার কথা রাখবেন। আপনি আপনার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবেন। তবে আপনি কেন আমার সাথে এই মিথ্যে নাটক করলেন সেটা বুঝলাম না, বুঝতেও চাই না। এটাও হতে পারে আপনি মানুষের কথার হাত থেকে আমাকে আগলে রাখতে এত বড় কাজ করেছেন। তবে বাবু সাহেব, আমি চাই না আমার জন্য। রাজ রাগের মাথায় বিছানায় থাকা বালিশটা নিচে ফেলে বলে, এত এত কথা কে বলেছে? কে বলেছে এত কথা? আমার লাইফ, আমার রুলস, কে বলেছে আমার ইতিহাস? কে তোমার সামনে তুলে ধরেছে? ওই অপু, ওকে তো আমি। বনলতা বেগতিক দেখে রাজকে পেছন থেকে জাপটে ধরে, নিজের থেকে জাপটে ধরে বলে, প্লিজ প্লিজ শান্ত হন প্লিজ, এমন করবেন না, প্রেশার ফল করবে আপনার। আমায় আমায় অপু কিছু বলেনি, সবটা দিদুন বলেছেন। সবটা আমি জানি, আমি বুঝেছি। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই আপনাদের বিচ্ছেদ। তবে আপনি চিন্তা করবেন না, আমি সাহায্য করব আপনাদেরকে। আমি একত্রে আনার চেষ্টা করব। তবে পাস্ট নিয়ে বর্তমান আর ভবিষ্যৎ খারাপ করা মানুষগুলোকে, জাস্ট এমন মানুষ কিন্তু আমাদের সমাজেও আছে। তাদের থেকে দূরত্ব বাড়ানোই ভালো। কি বলেন আপনারা? তবে বনলতার ব্রেন এভাবে ওয়াশ করলে কি নিজের অব্যক্ত অনুভূতি কখনো জাহির করতে পারে? নিজেরই রাগ হচ্ছে, অপু কি কম ছিল, তার উপরে দ্বিগুণ। বনলতা, তবে আমার একটা লাস্ট কথা তুমি শুনে নাও। বনলতা কিছুটা অবাক হয়ে তাকায় রাজের দিকে হঠাৎ। বনলতাকে আজ অবধি নাম ধরে ডাকে না যে মানুষ, লতাপাতা বলেই ডাকে, যতই রেগে থাকুক না কেন। বনলতা অস্বীকার করতে পারবে না, রাজার মুখে লতাপাতা শুনতে ওর নিজেরও যে খুব ভালো লাগে। রাজ নিজে থেকে বনলতাকে ছাড়িয়ে ড্রয়ার থেকে একটা কাগজ বের করে বনলতার হাতে দেয়। বনলতা কিছু বোঝার আগেই রাজ বলে, নাও, পড়ে দেখো, এটা কিসের কাগজ। বনলতা কিছুটা কৌতূহলবশত কাগজটা পড়ে দেখে, প্রচণ্ড অবাক হয়। বনলতাকে অবাকের সহিত কাগজটার দিকে তাকাতে দেখে রাজ বাঁকা হাসে। বনলতার হাত থেকে কাগজটা এক প্রকার কেড়ে নেয়। এটা এটা কি কি সত্যি বাবু? বাবু সাহেব? রাজ ইনোসেন্ট ফেস করে বলে, কেন মিথ্যে মনে হওয়ার কারণ কি? সবটাই সত্যি। তোমার মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি প্রথম আমার সাথে হোটেল রুমে ছিলে? বনলতা মাথা নাড়ে, হ্যাঁ মনে আছে, কিন্তু সেদিন যখন তোমায় আমার সাথে নিজের বাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম, সেদিন একটা কাগজে সাইন করেছিলাম, মনে আছে? বনলতা অনেক ভেবে বলে, হুম, মনে আছে। সেটা তো ছিল এগ্রিমেন্ট, আমার মামার থেকে আমায় নিয়ে টাকা দিয়ে আপনার রক্ষিত হওয়ার জন্য। রাজ হো হো করে হেসে ওঠে। ও স্টপ বনলতা, স্টপ, আমি হাসতে হাসতে মরে যাব। বনলতা বিরক্ত হয়ে বলে,
আমি আপনাকে হাস্যকর এমন কিছুই বলিনি, যেটা জানি সেটাই বললাম। ভুল জানতে। আমি ছেলেটা খতরনাক হলেও চরিত্রহীন নই। বনলতা বিরক্তির সাথেই বলে, সেই কারণে হোটেল রুমে নিত্য নতুন মেয়ে লাগতো আপনার? সে তো তুমিও আমার সাথে ছিলে। আমি কি তোমায় বাজে স্পর্শ করেছি? করিনি তো। তাহলে তুমি মিথ্যে কথায় কান দিচ্ছ কেন? আমি এমন একটা মানুষ যাকে আজ অবধি কেউ ছোঁয়ার সাহস দেখাতে পারেনি। আমি নিজে থেকে তোমার কাছে ধরা দিয়েছি। প্রথম দেখায় মায়া কাজ করলেও তোমার নামের সাথে নিজের নাম জড়িয়েছিলাম, যাতে তোমার নাম খারাপ না হয়। আর সেই তুমি কিনা আমায় অন্যের জন্য ছেড়ে দিতে চাইছো। তুমি যদি আমায় একটু আগলে নিতে, আমি নিজেই এই দুনিয়া ছাড়তাম, এই মরণ পরি ছাড়তাম। কিন্তু তুমিও সেই। বলন্ত ভাবেইনি যে সত্যি সত্যি বিয়েটা হয়েছে। নিজের মনের সাথে লড়ে চলেছিল অহেতুক। বনলতাকে চুপ থাকতে দেখে, রাজ পিছু ফিরে তাকাতেই দেখে কাঁদছে বনলতা। রাজের দিকে নজর স্থির। রাজ কিছু বলে না, বনলতাকে নিজের হালে ছেড়ে ঘর থেকে যেতে যায়। বনলতা কান্নার স্বরে বলে, গরিব হতে পারি, কিন্তু স্বামী নিয়ে, সংসার নিয়ে আমারও অনেক স্বপ্ন। বাবু সাহেব, আমি কখনো বিশ্বাস করিনি যে আপনি আমাকে বিয়ে করেছেন এই কথাটা। কিন্তু আজ যখন প্রমাণ দেখালেন, এখন অবিশ্বাসের আর কোনো রাস্তাই যে খোলা নেই। এতদিন বাবা মা ছাড়া মাথার উপর তেমন কাউকে পাইনি। যাও পেয়েছি তাও অবহেলা, অনাহারে মানুষ হয়েছি। এতটা পথ এসেছি, এখন আপনার মতন একটা মানুষ পেয়েছি, যাকে কিনা সবসময় অবহেলা করে এসেছি। আর সেই মানুষটাই কিনা আমাকে যত্ন সহকারে আগলে রেখেছিল। আর আজ জানতে পারি আসলে আপনি আমার স্বামী। আমার ভুলের কি ক্ষমা হয় না? রাজ কিছু একটা ভেবে মনে মনে ক্রূর হাসে। একটু রুডলি বলে, না, এখন আমার কাছে অপশন দিয়েছো তুমি। এখন আর পুরনো বিয়েতে মন নেই। বনলতা নিজের চোখে জল মুছে রাজের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, এই যে দেখুন, কান ধরছি। আপনি যদি বলেন উঠবোস করব, তবুও প্লিজ রাগ করবেন না। আমি সত্যি বুঝিনি। হঠাৎ করে আপনার আমাকে ভালোবাসার কথা শোনানো, ভালোবেসে ফেলা, এইভাবে মেনে নিতে পারিনি। আমার খালি যেন মনে হয়েছিল আপনি আমার সাথে মজা করছেন। বিশ্বাস করুন, আমিও আপনার চোখে আমার জন্য কিছু একটা দেখেছি গতকাল। যখন আমি শরীর খারাপের কাতরাচ্ছিলাম বিছানায়, আপনি সারা রাত আমার যত্ন করেছেন, সারাটা সময় আমার পাশে থেকেছেন। আমি কাল মনে মনে এটাই চেয়েছিলাম, সত্যি যদি এই মানুষ আমার স্বামী হতো, তাহলে আমি আপনাকে মাথায় করে রাখতাম। বিশ্বাসই করতে পারিনি আপনি আমাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিলেন। এটা মেনে নিতে পারিনি আমি। ভেবেছিলাম আপনি আপনার বাড়ির লোকের কাছে মিথ্যে বলে আমাকে আপনার কাছে রাখতে চাইছেন। তাই তো দিদুন যখন বলেছে আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাই তো আমি আপনাকে তার কাছে। রাজ আর বনলতার চোখে জল মুছে না। বনলতার দিকে না তাকিয়ে কাইসারকে ফোন করে বলে, কাইসার, গাড়ি বার করো, বেরোতে হবে, অফিসে অনেক কাজ আছে। বনলতা অবাক হয়। আজ এতটা কাদার পরে রাজ একেবারের জন্য বনলতার চোখ মুছে দেয়নি, কান্না বন্ধ করতেও বলেনি। অফিস যাবে এটা শুনেই যেন বনলতা দুটো ফাঁকা ঢোক গেলে বলে, আপনি আপনি না বললেন অফিস যাবেন না, আজ ঘরে থাকবেন? রাজ কোনো কথা না শুনেই নিজের কাপড় থেকে জামা বার করে রেডি হতে থাকে। বর্ণতা এগিয়ে গিয়ে রাজের সামনে দাঁড়ায়, জামার বোতামগুলো খুলতে খুলতে বলে, কোথাও যাওয়া হবে না আপনার, কোথাও যাওয়া হবে না। আপনি শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, আমি কোথায় যাব না যাব তার হিসাব কি আমি? অবশ্যই সেই হিসেবে আমাকেই দেবেন। আফটার অল আমি আপনার বউ, যেটা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। তো বউয়ের সারাদিন যত্ন রাখবেন, খেয়াল রাখবেন, এখান থেকে কোথাও নড়বেন না, আমার চোখের সামনে থাকবেন। রাজ চোখ দুটো ছোট ছোট করে বলে, বউ হঠাৎ বউগিরি দেখাতে শুরু করলে কেন? না মানে কিছুক্ষণ আগে অবধি তো আমি অসহ্যকর, নির্লজ্জ আর একসেট্রা কত কিছু ছিল। তো এখন হঠাৎ বউগিরি? রাজ ও বনলতার কথার মাঝে ঘরের বাইরে থেকে স্বপ্নাদেবী হাঁক পাড়ে, রাজ, কি হলোটা কি? দিন দুপুরে ঘরে দরজা বন্ধ করে রেখেছো কেন? দরজা খোলো, কথা আছে আমার তোমার সাথে। বনলতা এগিয়ে গিয়ে ঘরে দরজা খুলতেই স্বপ্নাদেবী মুখটাকে একটু বেঁকিয়ে বলে, অসহ্য, নিজের তো লজ্জা সরম নেই? বাড়িটাকে কি বানিয়ে রেখেছো বদ মেয়ে! মাথায় সবসময় বদমেশি বুদ্ধি চলছে না? এইভাবে আমার নাতিকে হাত করেছো? বেয়াদব মেয়ে একটা, যাও এই ঘর থেকে, আমি এখন আমার নাতির সাথে কথা বলবো। বনলতা ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় স্বপ্নাদেবী বলে, রাজ, আজকে এরিন আসছে, তুমি বিকেলে ওকে আনতে যাবে এয়ারপোর্টে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি যাচ্ছ ব্যাস। বনলতার যেন হঠাৎ করে পায়ের রক্ত মাথায় উঠে যায়।
দাঁতে দাঁত চেপে যেতে ফিরে এসে স্বপ্নাদেবীর দিকে একবার তাকিয়ে রাজের সামনে গিয়ে বলে, আজ বিকালে আমি মধুদের বাড়িতে যাব, আর আপনি আমাকে নিয়ে যাবেন সাথে ওখানে। আমার সাথেই থাকবেন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি আসবো, বুঝেছেন? কথাটা কান খুলে শুনে রাখুন। বিকেল থেকে রাত অবধি পুরো সময়টাই আমার। এর মধ্যে কে কাকে আনতে যাবে সেটা আমিও দেখি। এই মেয়ে, তোমার এত সাহস হলো কি করে আমার মুখের ওপর কথা বলা? দুদিনের মেয়ে। দেখুন দিদুন, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। আর তাছাড়া আপনিও নিশ্চয়ই চাইতেন না আপনার বর কোনো পরনারীকে আনতে যাক, তার সেবা করুক। এটা নিশ্চয়ই আপনিও চাইতেন না, তাই না? তাই আমি তো আজকালকার মেয়ে, আমি কি করে চাই বলুন তো যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের পেছনে সময় নষ্ট করুক? স্বপ্নাদেবী যেন অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেও এই মেয়েটি ছিল বোবা, হঠাৎ করে মুখে এক কত কথা ফুটেছে। শুধু স্বপ্নাদেবী নয়, অবাক রাজও হয়েছে। বর্ণলতার এতটা পরিবর্তন দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। তার মানে রাজ ঠিক ধরেছিল, বনলতা জেলাস, একটু একটু না, প্রচণ্ড জেলাস। যখন থেকে জানতে পেরেছে যে বনলতা আর রাজ সত্যি হাজব্যান্ড ওয়াইফ, তখন থেকে যেন পরিবর্তন। নট ব্যাড। রাজ মনে মনে বলে, এত সহজে তো ধরা দেবে না, আর একটু পরখ করা যাক। সত্যি চেঞ্জ হলো নাকি না এটা কোনো নাটক? রাজকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্নাদেবী একটু কড়া স্বরেই বলে, কি হলো রাজ, কিছু বলছো না কেন? তুমি কি আমার কথা শুনবে না? রাজ কিছু বলবে তার আগে বনলতা বলে, উনি কি বলবে? আমি যেটা বলেছি সেটাই কথা। বইয়ের কথা না শুনলে রাতে ঘরেও জায়গা হবে না, এই বলে দিলাম। রাজ স্পেসলেস, বেচারা বেশ শখ খেয়েছে। এই মেয়ে, তোমার লজ্জা করে না? এত ফটো করছো কেন? কিছুক্ষণ আগে তো বোবা হয়েছিলে, মুখে কোনো কথা ছিল না, এখনো এত কথা বলছো কেন? আর বর বর যে করছো, আদৌ কি সত্যি তোমাদের বিয়ে হয়েছিল, নাকি এখানে পুরোটাই সাজানো নাটক এবারতে খুঁটি গেড়ে বসার জন্য? দিদুন স্টপ, এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাইছি না। এরিনাকে আমি না আনতে গেলেও বাড়িতে অনেক গাড়ি আছে, অনেক মানুষ আছে। অপুকে পাঠিয়ে দিয়ে অপু নিয়ে আসবে। আশা করি এই ব্যাপারে আমাকে আর কিছু বলতে হবে না, অন্তত এরিনার কোনো বিষয়। আর তাছাড়া বাড়িতেই বা কেন আনতে হবে? কোনো হোটেলে রাখো, কোনো 5 স্টার হোটেলে। বাড়িটা তো আর আমার লঙ্গরখানা নয় যে যখন আসবে বসে পড়বে। আমি রাজ সিংহানিয়া চাই না কোনো প্রতারককে আমার বাড়িতে জায়গা দিতে। এমনিতেই বাড়িটা আমার বর্জ্য পদার্থতে ভরে গেছে, ঠিক মতন অক্সিজেনটাও পাচ্ছি না, ক্রমশ দম বন্ধ হয়ে আসে। এমন দম বন্ধ হওয়ার পরিস্থিতিতে আরেকটা দূষিত পদার্থ এনে যোগ করার কোনো মানেই হয় না। তুমি কি চাইছো আমি নিজের বাড়ি থেকেও দূরে থাকি, মানে এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি অন্য বাড়িতে গিয়ে উঠি? রাজ, ভুলে যাচ্ছ এরিনা অপুর কোনো দায়িত্ব নয়, দায়িত্বটা তোমার, তোমাকে নিতে হবে আজ বাদ কাল যখন বিয়ে হবে। আপনি বড়, আপনাকে যথেষ্ট সম্মান করি দিদুন। আপনি ওনার দিদুন বলে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। একটা বউ থাকতে আরেকটা বিয়ে দেবেন, নাতির সমাজ কি চোখে দেখবে? আর আমি বেঁচে থাকতে আপনার নাতিকে আরেকটা ধরে বেঁধে বিয়ে দেবেন, এটাও কি সম্ভব? না মানে ভাবছেন কি করে আমি হতে দেব? স্বপ্নাদেবীর আগে হিসিয়ে ঘর থেকে চলে যায়। স্বপ্নাদেবী ঘর থেকে যেতেই বনলতা রাজের দিকে তাকিয়ে বলে, কি অবাক হচ্ছেন তো আমার এতটা পরিবর্তন দেখে? তাই তো, পরিবর্তন আমার মধ্যে আগে থেকেই ছিল, তবে কোনো জায়গাটা আমার পাকাপোক্ত সেটা বুঝতে পারিনি। তবে হাত যখন একবার ধরেছেন, তাহলে হাত ছাড়ার নাম করবেন না। আমাকে ছাড়তে চাইলে ফল কিন্তু খুব খারাপ হবে বাবু সাহেব। বললতা যদি নিজের জায়গা কোনটা পাকাপোক্ত সেটাই না জানতে পারে, তাহলে সেই জায়গাটাকেই ধরবে কিভাবে? এখন বুঝতে পেরেছে রাজ সিংহানিয়া নামক পুরুষটাই তার আসল ঠিকানা, তবেই না সেখানে দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। রাজ আর কোনো কথা বলে না, নিজের শার্ট পরে রেডি হয়ে চুল সেট করে। বনলতার যেন রাগটাও তরতর করে বাড়ছে। রাজের নীরবতা যেন কয়েক গুণ রাগটাকে বাড়াতে সক্ষম হয়েছে। বনলতা ঘরের দরজা বন্ধ করে রাজের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনাকে কিছু বললাম সেটা কি কানে যায়নি? রাজ পায়ে জুতো জোড়া পরে আয়নায় একবার নিজেকে দেখে নিয়ে পকেটে ফোন নিতে নিতে বলে, বিকালে কায়সা চলে আসবে, ও নিয়ে যাবে। বনলতা ভুরু কুচকে রাজের হাত ধরে বলে, কায়সার দা নিশ্চয়ই আমার বর নয়, বরটা আপনি আমার। আর শুনুন, আজ কোথাও যাওয়া হবে না, আমার শরীর খুব খুব খারাপ। দিব্যি উঠে নাচানাচি করছো, খারাপ কোথা দিয়ে বুঝলাম না তো? রাজ কথা শেষ করে বনলতাকে পেছনে ফেলে ঘরের দরজা খুলতে যায়। বনলতাও কোনো উপায় না পেয়ে হাত দিয়ে আ করে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। রাজ পিছু ফিরে বনলতাকে অমন দেখে চিন্তিত হয়ে ছুটে আসে।
কি হলো? এই তো ঠিক ছিলে, হলো কি আবার? মিচিমিচি নাটক করে বলে, খুব পেট ব্যথা করছে, থাকতে পারছি না, প্লিজ কোলে নিন। রাজ আর সেসব না ভেবেই কোলে নেয়। বনলতা ব্যাস রাজের আড়ালে মিটিমিটি হাসে। বিছানায় বসাতেই রাজের এক হাত ধরে বলে, এই যে শুনছেন, একটু পাশে বসুন না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। রাজেরও মায়া হয়। বনলতার চোখ মুখ দেখে কেমন করে আছে। রাজের মনে ভয় হয়, আবার যদি গতকালের মতন কিছু হয়, তবে রাজ নড়ে না। বনলতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কায়সারের ফোন আসে, রাজে রিসিভ করে। কায়সার, তোমার ম্যাডামের শরীর খারাপ, এখন আমি আর বের হচ্ছি না। ওকে স্যার। বনলতা মনে মনে হাসে, রাজকে আটকাতে পেরে। ওদিকে স্বপ্নাদেবী রাগে ফুঁসছে। এই প্রথম রাজ ওনার কোনো কথা না করল, মুখের ওপর উত্তর দিল। এটা যেন মেনে নিতে পারছে না। স্বপ্নাদেবী রাগের মাত্রা বাড়াতে মালেখা দেবী হেসে হেসে বলে, কি বলেছিলাম না যে ওই মেয়েকে এত হালকাভাবে নিও না? দিল তো মুখে ঝামা ঘষে। তোমার প্রিয় নাতি। আরে বাবা, মেয়েদের চক্কর বোঝো না? নতুন নতুন সবই ভালো লাগে, এরিনাকে শুধু শুধুই ডাকছো। তোমার না মুখের ওপর। ভালো কথা বলতে না পারো, বাজে মন্তব্য করবে না মালেখা। তোমাকে আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে থেকে যাও। কুল কুল মামুনি, আমাকে এত মেজাজ দেখিয়ে কি হবে? মেজাজ যেখানে দেখানো সেই জায়গাটাতেই দেখাও, সবটাকে ইজিলি নাও। আমার রাগে মাথার তার ছিঁড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো? রাজ আমার মুখের উপর না করলো, আমার মুখের উপর এত বড় সাহস! রাজের প্রাণ ভ্রমরা ওই মেয়ের মধ্যে। এইটুকু তো বুঝতেই পেরেছ, ওই মেয়েকে আঘাত করলে রাজেরও আঘাত লাগবে। না মানে ওই মেয়েকে যদি বদনাম করতে পারো, তাহলে কেল্লা ফতে। বুঝতে পেরেছো মামুনি আমার কথা? স্বপ্নাদেবী কিছু একটা ভেবে বলে, তাহলে তো ব্যাপারটা খুব সোজা। অপুই কাফি, অপুই হবে আমার তুরুপের দাস। মামুনি, আমার ছেলেটা? আরে ভয় পাচ্ছ কেন? অপু নয় কয়দিন খেলবে পুরোনো খেলনা, তারপর আবার ফেলে দেবে। এটা নিয়ে তো মাথা ব্যথা করো না। তবে সবটা উপর অগোচরে প্ল্যান করতে হবে। এমনভাবে যাতে সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। রাজকে আটকাতে সক্ষম হয়েছিল বনলতা। দুজনেই ঘুমেছিল। এখন ঘুম ভাঙে, চোখ খুলতেই রাজের স্নিগ্ধ মুখশ্রী নজরে আসে। বনলতা কিছু সময় তাকিয়ে উঠে বসে। বিছানা ছাড়তেই রাজের ঘুম ভাঙে। বনলতাকে দেখে ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করে, এখন কেমন আছে শরীর? ঠিক আছে? পেট ব্যথা কমেছে? উঠলে কেন? বনলতা হাসে। এসে রাজের কিছুটা গা ঘেঁষে বসে মুখে হাসি রেখে বলে, এখন একদম ঠিক আছে। আপনি ছিলেন না আমার পাশে, আমি একদম ওকে হয়ে গেছি। এবার উঠে পড়ুন তো, তাড়াতাড়ি রেডি হতে হবে, বাইরে যেতে হবে। আমরা বাইরে খাবার খাবো, তারপরে মধুদের বাড়ি যাব। রাগ রাজ চোখ মুখ কুঁচকে বলে, আমি বাইরের খুব একটা খাবার খাই না, আমার জন্য আপাতত একটু ওটস করে এনে দিতে পারবে? বনলতা বোকা বোকা চাহনি দেখে। রাজ বুঝে হয়তো বানাতে পারে না, তাই বলে, আচ্ছা আমাকে এক কাপ কফি করে দিতে পারবে? মাথাটা বড্ড ধরেছে। বনলতা মাথা নেড়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। বনলতাকে রান্নাঘরে দেখে ডাইনিংয়ে বসে থাকা অপু রান্নাঘরে এসে বনলতার গা ঘেঁষে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, সিন্ড্রেলা, আমার জন্য এক কাপ কফি প্লিজ। বনলতা জানো, গাটা ঘিন ঘিন করে ওঠে। এতদিন চুপ থাকলে এখন আর চুপ থাকতে পারে না। মৃদু হেসে অপুর দিকে তাকিয়ে বলে, আপনি বুঝি এটারই সুযোগ খুঁজছিলেন? কখন আপনার দাদার বউ নিচে রান্নাঘরে আসবে এবং তাকে কফি বানানোর অর্ডার করবেন? কফি বানাতে বলেছেন, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, দিতেই পারি বানিয়ে। কিন্তু গা ঘেঁষে দাঁড়ানোটা কী ধরনের সভ্যতা? ও সরি, বুঝতে পারিনি। তুমি কি আমাকে ইনডাইরেক্টলি অপমান করলে? ডাইরেক্টলি অপমান করলাম, কেননা আমার আর আপনার সম্পর্কটা দেওর বৌদির। দেওর মানে ভাই, সেই জায়গাটাতে সম্মানটা সম্মানের জায়গাতেই রাখুন। আর আমার নাম বনলতা, বন ও লতা, কোনো সিন্ড্রেলা নয়। নেক্সট টাইমে সমস্ত আজব আজগুবি নামে আমাকে ডাকবেন না। কফি বানিয়ে দিতে বলেছেন, বানিয়ে দেবো, আপনি দয়া করে বাইরে গিয়ে বসুন। অপু যেন স্তব্ধ হয়ে যায়। বনলতার এভাবে কথা বলায় খুব অপমানিত বোধ করে। অপু তবুও হেসে বলে, কোনো ব্যাপার না, কথাগুলো গায়ে মাখিনি। আর দাদার বউ হাসালে বউ হিসেবে মানি না। বনলতা গ্যাস বন্ধ করে হাতে হাত গুজে অপুর দিকে তাকিয়ে ঠান্ডা দৃষ্টিতে বলে, আপনি মানেন কি না মানেন তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনি যদি দ্বিতীয়বার আমার সাথে কোনো মিসবিহেভ করেন, তাহলে কিন্তু তার হিসেব খুব বাজেভাবে চোকাতে হবে। আমি কিন্তু বরদাস্ত করব না। নেক্সট আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসবেন না। সিন্ড্রেলা, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেললে। আমি কোনো খারাপ নজরে দেখিনি, আমার এভাবে আসাটা হয়তো উচিত হয়নি, কিন্তু আই অ্যাম এক্সট্রিমলি সরি। কিন্তু সত্যি আমি কোনো বাজেভাবে স্পর্শ তো করিনি।
আবার সিন্ড্রেলা? বললাম না আমার নাম বনলতা। বৌমণি ডাকতে অসুবিধা হলে আমাকে নাম ধরে ডাকবেন। তাও আমাকে এভাবে সিন্ড্রেলা বলে ডাকবেন না। আমি কোনো পরী নই যে পরীদের মতন নাম ধরে আমাকে ডাকবেন। আর তাছাড়া আপনার দাদা এই সমস্ত পছন্দ করে না। দয়া করে আমার সংসারটা ভাঙতে চাইবেন না। সংসার সংসার কি রক্ষিতা হয়ে বাড়িতে এসেছিলে সেখানে সংসার? সরি টু সে, বলতে বাধ্য হচ্ছি। এত পাওয়ার কি করে পেলে? দুটো ভালোভাবে কথা বললো বলে তাতেই মাথায় উঠে গেছো বুঝি? রাজ সিংহানি একটা মানুষ। 2 সেকেন্ডও লাগবে না মাথার মুকুট থেকে পায়ের জুতো বানাতে। এত ওরা ভালো নয়। আমার সাথে থাকো, আমার সাথে সম্পর্ক তৈরি করো। আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। কথাটা বলতে বলতে বনলতা রাগে থাকতে না পেরে অপুর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, এই চড়টা আমার অনেক আগেই মারা উচিত ছিল। যদি মারতাম তাহলে আজকে অন্তত আপনার মুখে এরকম কটূক্তি কথা শুনতে হতো না। নেক্সট টাইম আমার সাথে কথা বলার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলবেন। সারাদিন তো দেখি বাড়িতে বসে অন্ন ধ্বংস করছেন, তার আবার বড় বড় কথা। দ্বিতীয়বার যেন আমার মুখের দিকে তাকিয়ে কথা বলা না হয়। অসভ্য বেয়াদব মানুষ। কথাটা শেষ করে বনলতা অপুর জন্য বানানো কফিটা বেসিনে ফেলে দিয়ে রাজের বানানো কফিটা নিয়ে ওপরে উঠে যায়। রাজ কিছুতেই হিসেব মেলাতে পারছে না। বনলতার এতটা পরিবর্তন দেখে নিজেই মানতে পারছে না। একটা মেয়ে যে আগে রাজকে পছন্দই করতো না, সেই মেয়ে রাজকে আগলে ধরতে চাইছে, রাজের যত্ন নিতে চাইছে। রাজকে ভাবতে দেখে মিনু দেবী বলেন, রাজ বাবা নাও খাও, তোমার পছন্দের মটরশুঁটির কচুরি বানিয়েছি, খাও। রাজের ভাবনা ভঙ্গ হয়। হ্যাঁ হ্যাঁ আন্টি, এই তো খাচ্ছি। বনলতা কোথায়? ও খেয়েছে? হ্যাঁ, মধুর সাথে ভেতরে খাচ্ছে। মধু তো এতদিন পর বনলতাকে দেখে খুব খুব খুশি। বনলতাকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে। সব থেকে আশ্চর্য বিষয় হলো বনলতার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। বনলতা দি, একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো। অবশ্যই বলো। বনলতা দি, তুমি কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছো। বনলতা হেসে বলে, কেমন পরিবর্তন? আমি কি মোটা হয়ে গেছি? মধু হেসে ওঠে, আরে না না, মোটা না। তোমার মধ্যে অনেকটা চেঞ্জ চেঞ্জ লাগছে। তুমি কি রাজদাকে সত্যি সত্যি ভালোবাসো? হঠাৎ এতটা চেঞ্জ? বনলতার হাসি মুখটা হঠাৎ চুপসে যায়। মুখ গোমড়া করেই বলে, ভালোবাসি কিনা জানি না, তবে আমি মানি আর না মানি উনি আমার স্বামী। এটা আমার কাছে অনেক বড় একটা অংশ। আমাদের সমাজে বিয়ে তো একবারই হয়, বারবার তো আর হয় না। আমি মানিয়ে নিতে চাইছি সবটা। হয়তো মানাতে মানাতে একদিন ভালোবাসাটাও হয়ে যাবে। তবে কি জানো তো, আমার খুব খারাপ লাগে যখন দিদুন ওই এরিনার সাথে বিয়ের কথা তোলে। আমার সেসব সহ্য হয় না। মধু হাসে, মুচকি হেসে বলে, বনলতা দি, তুমি মানো আর না মানো আমি বুঝি সব। কি বোঝো মধু? বুঝি বুঝি তুমি ভালোবাসো, মনে মনে বাট স্বীকার করো না, এটা কিন্তু ঠিক নয়। ধুর, ভালোবাসাটা না, আমার মন কোনো ফিলিংস নেই। তার জন্য তো যখন রাজদার শরীর খারাপ ছিল তুমি আমায় দিয়ে কল করিয়ে খোঁজ নিয়েছিলে। তবে কি জানো তো, রাজদা রাজদা না সত্যিই তোমায় খুব লাভ করে গো। মুখ দেখলেই বোঝা যায়। তুমি খুব লাকি গো বনলতা দি, তুমি না চাইতেও এমন একটা লাইফ পার্টনার পেয়েছো। বনলতা হাসে শুধু। কাইসার বাড়িতে জানিয়েছে বনলতা আর রাজ্যে বিবাহিত, এই নিয়ে যেন কোনো প্রশ্ন না করেন। তাই তিনি আর সেসব বিষয়ে কিছুই জিজ্ঞেস করেননি। তবে রাজ এবং বনলতার জন্য নিজের হাতেই অনেক কিছু বানিয়েছেন। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। মিনু দেবী বারবার থাকার কথা বলেও কোনো লাভ হয়নি। রাজ থাকতে চায়নি, তাই রাতের খাবার খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় আস্তে আস্তে বনলতা আর কোনো কথা বলেনি, রাজের সাথে মুখ ভার করে রেখেছে। রাজ দেখেও চুপ করে আছে, যেন জানেই বনলতার মুখ ভারের কারণ। হঠাৎ রাজের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে স্বপ্নাদেবীর গম্ভীর স্বর, রাত কটা বাজে রাজ? আমরা সবাই ওয়েট করে আছি সবাই একসাথে খাবো বলে, আর তোমার এখনো দেখা নেই। আমি রাস্তায় দিদুন, আর কিছু সময় লাগবে পৌঁছাতে, তবে খেয়ে না, ওয়েট করতে হবে না, আমরা খেয়ে আসছি। এটা কেমন কথা? মেয়েটা অত দূর থেকে এসেছে, না খেয়ে বসে আছে, আর তুমি? আচ্ছা রাখো, আমি রাস্তায়। রাজ কল কাটতেই বনলতা মুখ খোলে, এখন কি খাবো না খাবো সেটাও কি ওই বুড়িকে বলতে হবে নাকি? ভদ্র ভাষায় কথা বলো, বুড়ি কি আমার দিদুন হয়? বনলতা আর কোনো কথা না বলে রাগেই দুঃখে ফুঁসতে থাকে। বেশ অনেকটা পথ পাড়ি দিয়েই বাড়ি এসে পৌঁছায়। রাজ গাড়ি থেকে নেমে দাঁড়ায়, ভুরু কুচকে বনলতাকে দেখে একইভাবে গাড়িতে বসে আছে। কি মিসেস, এখানে কি রাতে থাকার প্ল্যান করেছেন নাকি? বনলতার কোনো উত্তর না পেয়ে বলে, কায়সার, গাড়ি গ্যারেজে রাখো, যে বসে থাকবে বসে থাক, যত সব রাতে নাটক। বনলতা ধীরে সুস্থে নামে গাড়ি থেকে।
রাজের পাশে দাঁড়িয়ে বলে, বাড়িতে শাকচুন্নি এসেছে, আজ থেকে পাহারা বাড়াতে হবে আমায়। আমার বর যে পরিমাণে উদার মানুষ, সে তো তার মন বিলিয়ে দিতে দুবারও ভাববে না। এক্সকিউজ মি। বনলতা মুখ ঘুরিয়ে আগে আগে হাঁটে, বাড়ি কেটে আসতে বেল বাজায়। গেট খুলতেই বনলতার সামনে একটা ফরেনের মতো দেখতে মেয়ে। সব থেকে অবাক করা বিষয় মেয়েটির পোশাক, ছি ছি ছি, হাঁটুর ওপর পর্যন্ত শর্ট প্যান্ট, শর্ট টপ, তাও হাত কাটা। বনলতা নিজেরই লজ্জায় মাথা নত। মেয়েটির কোনো ভ্রুক্ষেপ নেই। বনলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যায় রাজের সামনে। রাজ যদিও কায়সারের সাথে কথা বলতে বলতেই আসছিল, কিন্তু হঠাৎ নিজে বুকে কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখে অবাক হয়ে যায়। বনলতা হঠাৎ এমন দৃশ্যতে রাগে জ্বলে যায়। তেড়ে গিয়ে কিছু বলবে তার আগেই রাজ নিজের থেকে মেয়েটিকে ছাড়াতে বলে কায়সারকে। কায়সার, সরাও এই মেয়েকে। আমার হাত দিয়েও ঘেন্না হয় কোনো প্রতারককে। কায়সার হাত বাড়ানোর আগে এরিনা নিজেই সরে যায়। রাজ, তুমি? এক্সকিউজ মি। আমার সুন্দর নাম আপনার মুখে নিয়ে খারাপ করবেন না। বাড়িতে থাকছেন মানে এই না আমার আশেপাশে ঘুরবেন। রাজ, আমি সরি, সরি বেবি। মুখ সামলে কথা বলবেন মিস। ফের আমাকে টাচ করতে আসবেন না। আমি বিবাহিত ছেলে। কথাটা বলেই বনলতার হাত ধরে বলে, তুমি থাকতে অন্য কেউ আমাকে টাচ কি করে করে? স্বপ্না দেবী এতটা সময় সবটা দেখছিল। এগিয়ে এসে কিছু বলবে তার সুযোগ রাজ আর দেয়নি। সরি দিদুন, রাত হয়েছে, শুতে হবে। বর্ণতার শরীরটাও ঠিক নেই, এখন রেস্টের দরকার। তোমার কথা আমি কালকে শুনবো। বনলতার হাত ধরে রাজ হাঁটা দেয় ঘরে। ঘরে আসতে নিজের শার্ট প্যান্ট সব ডাস্টবিনে ফেলে। বনলতা ডাস্টবিন থেকে জামাটা বার করতে যাবে। স্টপ স্টপ, ননসেন্স। ওইগুলো আমি আগুন ধরাবো। কিন্তু কেন? আজকেই তো বললেন সবে। রাজ বনলতার হাত ধরে ওয়াশরুমে ঢোকে। শাওয়ার অন করেই বলে, আমার গা ঘষে দাও। আরে আরে, পাগল হলেন নাকি এখন এত রাতে? রাজ রাগে একটা লুক দিয়ে বনলতাকে বডি ওয়াশ দিয়ে ঘষতে বলে। ফর্সা গা লাল হয়ে যায়। বেশ কিছুটা সময় পর বনলতার দিকে নজর পড়ে রাজের। নিজের রাগ কিছুটা কমতেই শরীরে অন্যরকম অনুভূতি কাজ করে। ভেজা শরীরে বনলতাকে যেন মোহনীয় লাগছে। বনলতা হঠাৎই নিজের কোমরে রাজের হাতে ছোঁয়া পেতেই মাথা নিচু করে চাইতেই নজরে নজর মেলে। বনলতা বোঝে রাজের চোখের ভাষা। বনলতার শরীর কেঁপে ওঠে। রাজ বনলতার দিকে তাকিয়ে বলে, তুমি থাকতে অন্য মেয়ে কি করে জড়িয়ে ধরে আমায়? আমি নারী স্পর্শ ঘেন্না করি, ঘেন্না। বনলতা নিজের পা উঁচু করে নিজের হাত জোড়া রাজের মাথার পেছনে দিয়ে রাজের মুখোমুখি মুখটা নিয়ে রাজের থুতনিতে একটা চুমুকে রাজকে ধাক্কা মেরে যেতে বলে, আমি এখন অসুস্থ বাবু সাহেব, একদম ওসবের চেষ্টা করবেন না। মনে মনে ভাবে, কাল থেকে ওই শাকচুন্নির অবস্থা কী করি খালি দেখবেন। আমার স্বামীর দিকে নজর, শালা শাকচুন্নি। আমি বনলতা বাবু সাহেব নিজের জিনিস ভালোই বুঝি। আপনার দিকে নজরের চোখ আমি গেলে দেব। এতদিন চুপ ছিলাম অনেক কষ্টে, কিন্তু এখন আর না। নিজের আসল ফর্মে না ফিরলে এই বাড়িতে তো আপনার অগোচরে যেই রাজনীতি হয় সেগুলো কখনই আপনার সামনে আনতে পারবো না। আপনার দিদুনের আসল রূপ আমি আপনার সামনেই আনবো। আমার প্রমিস নিজেকেই নিজে করেছি। ওদের নোংরা রূপ আমি আনবই। আজ সকালটা বনলতার কাছে অন্যরকম। রাজের বাহুডোরে নিজেকে দেখে লজ্জায় শেষ প্রায়। বনলতার ঘুম ভেঙেছে সকাল সকাল, কিন্তু রাজের বাহুবন্ধনী থেকে ছাড়া পেতে ইচ্ছে করেনি। যেভাবে ছিল সেভাবেই থাকে, অনেকটা বেলা পার করে। রাজের আজ জরুরি মিটিং থাকায় কাইসার কল করে। রাজের ঘুম ভাঙে, ফোন বাজায়। নিজের ঘুমের উপর বেজায় বিরক্ত হলো রাজ। তবে ঘুম ভেঙে নিজের এত কাছে বনলতাকে দেখেও কিছুটা ঘষাঘষি করে বনলতার ঘাড়ে চুমু দিয়ে উঠে পড়ে। বেচারি বনলতা পাকু পাকু করে ওঠে। সকাল সকাল এত হজম করতে পারেনি। রাজ ওয়াশরুমে যেতে যেতে বলে, আগেই জেগে বসে আছেন ম্যাডাম, এটা তো শাস্তি স্বরূপ। আরও কিছু দেওয়ার ছিল, কিন্তু আমি অলরেডি লেট। সেই সকাল থেকে দেখে যাচ্ছি মালিকা কাকে ফোন করেই যাচ্ছ। মামুনি, আজ কটা দিন হয়ে গেল অনামিকা বাড়ি আসছে না, না ফোন ধরছে, বুঝতে পারছি না মেয়েটার কি হলো। কি আবার হবে, দেখো আবার হয়তো কারোর সাথে ঘুরছে গেছে। যা ক্যারেক্টার, অসহ্য করে। এই মেয়েকে নিয়ে তো এত মাতামাতি করার কি আছে? যাকে নিয়ে করা তাকে নিয়ে করো। মামুনি প্লিজ ওরকম বলবেন না। তুমি জানো অনামিকাকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ, মেয়েটা একটু খারাপ হতে পারে, কিন্তু ভালো মনের। আমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া আমি ছাড়া ওর এই শহরে আর কেই বা আছে? হয়েছে হয়েছে, এত দরদ দেখাতে হবে না। যত সব এরিনা কি ঘুম থেকে উঠেছে নাকি না? হ্যাঁ, সারা রাতও ঘুম হয়নি মেয়েটার। এই সকালে ঘুমোতে গিয়েছে, এখনও ওঠেনি। কি একটা অবস্থা বলো দেখি। মেয়েটাকে দেশে ডেকে নিয়ে এলাম, আর এখানে রাজের সাথে এরকম ব্যবহার করলো। হাল আমার মোটেও পছন্দ হয়নি। বনতা বলে মেয়েটাকে বাড়ি ছাড়া না করলে কিছুতেই শান্তি হবে না। দেখো আবার তোমার প্রিয় নাতেই সেই মেয়েকে ছাড়বে নাকি, একেবারে জড়িয়ে ধরে বসছে, কোনো ফাঁক ফোকর নেই।
মালিকা দেবী স্বপ্না দেবীর কথার মাঝেই বর্ণতা আসে নিচে রান্নাঘরের উদ্দেশ্যে। যেতেই স্বপ্না দেবী বলেন, রান্নাঘরে কি তোমাকে এখন রান্না করতে হবে না, মেয়ে ঘরে যাও। বর্ণতা কথা কানে না দিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকতেই স্বপ্না দেবী চিল্লিয়ে বলে, আমার কথার কি কোনো মূল্য নেই? রান্নাঘরে যেতে হবে না বললাম না? সমস্ত কাজের মেয়েরা আজ এসে গেছে, তাই রান্না বান্না করবে, তুমি ঘরে যাও। বর্ণলতা কোমরে শাড়ির আঁচল গুজে বলে, কাউকে বিশ্বাস নেই, এবারে কাউকে বিশ্বাস নেই। আমাকে সরিয়ে দিতে আমার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। আমার কথা তো কেউ ভাববে না, তাই নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে, নিজের খাবার নিজেকেই বানাতে হবে। কারোর উপর নির্ভরশীল এই বর্ণলতা হওয়া চলবে না। তুমি কি ইনডাইরেক্টলি আমাদের বললে তোমার খাবারে বিষ মেশাবো? এতটা ছোট মানসিকতা। দেখুন দিদুন, আপনাকে আর কী বা বলবো, আমি নিজের প্রোটেকশন নিজেই করছি, নিজের খাবার নিজেই বানিয়ে নিতে চাইছি। এখানে তো অন্যায় কিছু নেই। আর তাছাড়া আপনারা তো কম জ্বালাতন আমাকে করেননি, এই রান্না বান্না নিয়ে কম আমাকে অত্যাচার করেননি। মালিকা দেবী মুখ ঘুরিয়ে বলে, অহেতুক কথা বাড়িও না মামনি, রাস্তার মেয়েটার সাথে মুখ লাগিও না, বিরক্ত লাগে। এমনিতেই ভালো লাগছে না, অনামিকার ফোনে পাওয়া যাচ্ছে না, মেয়েটা কোথায় আছে কটা দিন ধরে কোনো খোঁজ খবর নেই। বনলতা শুনে কোনো কথা না বলে রান্নাঘরে যায়। এক কাপ কফি বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা উপরে যায়। রাজ এই সময় রেডি হচ্ছে, আর আজ দেরি হয়ে গেছে অফিস যেতে, সেই কারণে তাড়াহুড়ো করছে প্রায়। এই নিন আপনার কফি। এত তাড়াহুড়ো করছেন কেন? অফিসটা তো আপনার, এমন করছেন যেন লেট করে গেলে আপনাকে অফিসের মালিক বকবে। তোমার মুখ বন্ধ রাখো প্লিজ। ঘুম থেকে যখন আগেই উঠে গিয়েছিলে ডাকতে সমস্যা কি? বুঝলাম না, আমার টাইমের কদর অনেক। আমি সময় মতন অফিস না পৌঁছালে অন্যদের কি জ্ঞান দেব? হয়েছে হয়েছে, খুব বলেছেন, কফিটা খেয়ে উদ্ধার করুন আর যান অফিসে। এই যে শুনুন, এই এরিনা শাকচুন্নিকে পাত্তা দেবেন না, এখন ঘুমাচ্ছে, পরে আবার না কোনো সময় আপনার অফিসে গিয়ে ঢুকতে পারে। একদম সিকিউরিটিকে বলে দেবেন ওই নামের কোনো মেয়েকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়। যদি আমি খবর পেয়েছি, তাহলে আমি আপনার খবর করে ছাড়ব। রাজ চোখ মুখ কুঁচকে বলে, অহেতুক কথা বলছো, আগেই চুপ ছিলে ভালো ছিলে, এখনই অতিরিক্ত কথা বলছো। বনলতা হেসে বলে, এবার আপনার দেরি হচ্ছে না আমাকে কথা শোনানোর বেলায়? আপনার দেরি হয় না তাই না? যত সব আজাইরা কথা শুরু করেছেন। এই যে শুনুন, আমি খাবার বানিয়ে নিয়ে যাব। বাইরের খাবার খাবেন না? না মানে আমি খাবার নিয়ে যাব, সেই খাবার ছাড়া অন্য কারো খাবার খাবেন না। তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আজকে থেকে সমস্ত মেড চলে আসবে, তারাই রান্না বান্না করবে, খাবার কায়সার এসে নিয়ে যাবে। তোমাকে অফিস যেতে হবে না। বনলতা এগিয়ে গিয়ে রাজের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, কেন, আমি অফিসে গেলে কি মহাভারত অসত্য হয়ে যাবে? ও, আপনার সমস্ত গোপন তথ্য জানতে পেরে যাব তাই তো? তার জন্য তো যেতে না করছেন। আমি কি কিছু বুঝি না ভেবেছেন? বিরক্ত চোখে তাকিয়ে বলে, অদ্ভুত, আসলেই নারীর মন বোঝা দুষ্কর ব্যাপার। কষ্ট হবে বলেই বলেছি। অ্যাজ ইউর চয়েস, যা খুশি করো। তবে হ্যাঁ, নেক্সট টাইম এরকম কোমরে শাড়ি গুজে আমার সামনে দাঁড়াবে না। কি হয়? কোমরে শাড়ি গুজরে আবার কি এমন হয় সেটা দেখতে পারছি না। তুমি তো এখন অসুস্থ, তাই কদিন বন্ধ, না মানে সেই সুযোগটাই হয়ে উঠছে না। যাই হোক, অফিসে যাচ্ছি, সাবধানে থেকো। কফিটা খাওয়ার সময় নেই, কফিটা তুমি খেয়ে নিও। ওকে, টাটা। রাত চলে যেতেই বনলতা ঘরের দরজাটা বন্ধ করে নিজের ফোন থেকে কাউকে একটা ফোন করে। প্রথমেই জিজ্ঞেস করে, অনামিকার খবর কি পাওয়া গেছে? আজ 4 দিন হলো অনামিকা মিসিং, ওর কল পাওয়া যাচ্ছে না। অপর পাশ থেকে কি বলে শোনা যায় না, কিন্তু বনলতা বলে, অনামিকা নিজে থেকে সরেনি, ওকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি শিওর স্যার, অনামিকা নিজে থেকে সরেনি। এই বাড়ির ভেতর প্রচুর রহস্য আছে, সমস্ত রহস্যের গন্ধ এই বাড়ির প্রতিটা দেওয়ালে নিচে চাপা পড়ে আছে। সব থেকে বড় ব্যাপার, দিদুন মানে স্বপ্না দেবী, সে একদম রিল্যাক্স, কোনো চিন্তা নেই। আমার তো ডাউট হচ্ছে, অন্যান্যদের মতন অনামিকারও কি সেম পরিণতি হলো? ফোন কাটতেই মনে মনে ভাবে, ওই বুড়ির মতলব ঠিক নয়, তাহলে কি আমি যা ভাবছি তাই ঠিক? বনলতার শিউলিপুর গ্রামে চট্টোপাধ্যায় বাড়ির ছোট মেয়ে। বাবা মা নেই, নিজের দাদার বাড়ি মানে দাদুর কাছে মানুষ। ছোট থেকে বনলতার দাদু সিআইডি বিক্রম চ্যাটার্জি। যদিও সে এখন রিটায়ার, তবে বনলতা চট্টোপাধ্যায় সে স্বইচ্ছায় পথে নেমেছে। রাজের সাথে দেখা হওয়া বা রাজের সাথে বিয়ে হওয়া, এটা কোনো তাৎক্ষণিক ব্যাপার ছিল না, সবটাই প্রিপ্ল্যান্ড। বনলতার বয়স 20, নিজেই এই কেস সলভ করতে এই বাড়িতে আসছে। বনলতার মামা অমল চট্টোপাধ্যায় হলো সিআইডি হেড অফিসার। বনলতা ছোট থেকে খুব ফরওয়ার্ড, ট্রেনিং প্রাপ্ত,
নিজের জীবনের ঝুঁকি নিয়েই এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রাজ সিংঘানিয়ার বাবা অরুণ সিংঘানিয়ার মৃত্যুর ওই জটিল কেস নিয়ে। সমস্ত প্রুফ রাজের নামে হলেও সবটা ঘাটা। এখানে যাকে দোষী করা হয় সে দোষী কিনা সেই বিষয়ে বড় ডাউট। বনলতা রাজকে টোপ হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু নিজের অজান্তেই ফেসে গেছে মায়াজালে। যদিও বনলতার মনে ভয় আছে, রাজ যে পরিমাণ দ্রুত কখন না বনলতার আসল রূপটা বাইরে বেনে ছাড়ে। ভয় বনলতাকে কাবু করে রেখেছে। রাজের বিশ্বাস অর্জন করতে এতটা সময় নিয়েছে। এখন আর বেশি সময় নাই, যা করতে হবে আর কটা দিনের মধ্যেই। এই বাড়ির মানুষ শুদ্ধ নয়, এমনকি স্বপ্না দেবী যে কিনা সবসময় ঠাকুর নাম গান করে, সে যুক্ত আছে ঘিন্ন ব্যবসায়। রাজের ভালোবাসার সুযোগ নিয়ে দিনের পর দিন খেলে যাওয়া নোংরা খেলা। এমনকি রাজের দামি মদের বদলে এক প্রকার ড্রাগ মিশিয়ে দেওয়া, নতুন করে সিল করা সেই বোতল রাজের হাতে পৌঁছানো, সবটাই রাজের অগোচরে। যা বর্ণতা এই কদিনে অবজার্ভ করেছে সেই হিসেব ধরেই বর্ণতা প্রথমেই রাজের মদ পান আগেই বন্ধ করেছে। বর্ণতা যে বিয়ের কাগজে স্বইচ্ছায় সাইন করেছে, তবে নিজের নাটক এক প্রকার চালিয়ে গেছে। নিজের মামার কেসে নিজের ইন্টারেস্ট সহ এফোর্ট দিতে গিয়ে নিজেও যে মন হারিয়েছে। দ্য রাজ সিংঘানিয়া, মোস্ট এলিজিবল ব্যাচেলর, হ্যান্ডসাম, হাং, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, যে কোনো মেয়েই প্রেম পড়তে বাধ্য। বনলতা বাধ্য হয়েছে এত কেয়ারিং ছেলে প্রেমে। তবে বনলতার আসল নাম পৃথ্বীশা চট্টোপাধ্যায়, বয়স 20-র মেয়ে, দেখে অবশ্য বোঝার উপায় নেই। আশা করি বনলতার হঠাৎ পরিবর্তন হওয়ার কারণ বোঝাতে পারলাম। এই গল্পের প্রথম পর্বতেই ছিল রাজের বাবার মৃত্যুর জন্য কাকে দায়ী করা হয়েছিল। তবে যাই হোক, বনলতা সে কিন্তু ভালোবাসে রাজকে, সেই কারণেই মদের বোতল ভেঙে ফেলেছিল। কি মনে পড়ে? চোখের পলকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, রাজের কোনো খবর নেই। বনলতা হাজারবার ফোন ট্রাই করেও পায়নি। অথচ বাড়ির সবাই কত স্বাভাবিক, কারো কোনো মাথা ব্যথা নেই। কায়সারকে কল করেও একই কথা বলে, আমি জানি না স্যার কোথায়। বনলতা জানে কথাটা পুরো মিথ্যে, তবুও রাজের খবর পায়নি। এদিকে অপুও সেদিনের জ্বর থেকে চুপ করে গেছে, যেন মনে হচ্ছে ভেতর ভেতর ডাল খিচুড়ি পাকাচ্ছে। কিন্তু সেসবে মাথা ব্যথা নেই বনলতার। বনলতার মনে অদ্ভুত সব বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিজের সোর্স লাগিয়েও কিছুই ক্লু পায়নি। তবে স্বপ্নাদেবীর ব্যাপার অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নাদেবী কদিন আগে তীর্থে যাওয়ার নাম করে বেনারসের নীলকুঠি নামক এক স্থানে গিয়েছিল। সেখানে তার লাল কালো ব্যবসার হদিশ পেয়েছে। সবটা এখনো হাতে না এলেও যেই তথ্যগুলো হাতে এসেছে সেগুলোই কাফি রাজের কাছে তুলে ধরার জন্য। এইসব কথা ভাবতে ভাবতে মাথা হ্যাং করছে। আজও রাতে খাবার খায়নি মেয়েটা। রাত ছাড়াই বাড়িতেও থাকতে মন করছে না। 2 দিন আগেই শিউলিপুর গ্রামে গিয়েছিল বনলতা, নিজের দাদুর সাথে দেখা করে অনেক দিন পর। মন কিছুটা ভালো হয়েছিল বনলতার, কিন্তু রাতের নিস্তব্ধতায় কান্নাগুলো যেন দলা পেকে আসছে। রাজের দূরত্ব যেন বনলতাকে শেষ করে দিচ্ছে। দূরে না গেলে বুঝি ভালোবাসার পরিমাণটা বোঝা যায় না। বনলতাও বুঝেছে কতটা জোরে রাজ নিজের জায়গা করে নিয়েছে হৃদয়ে। ভাবনার মাঝেই চোখজোড়া জ্বলে ওঠে, আবার জল পড়ে। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। আজও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে বনলতা। ঘড়ির কাঁটায় যখন রাত 2টো, ঠিক সেই সময় সিংহানিয়া বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় ব্ল্যাক গাড়িটি। সুটবুট পরে থাকা সুদর্শন যুবক নামে গাড়ি থেকে। কায়সার আগেই বাড়ির মেন গেট খুলে রেখেছিল। রাজ আর কোনো দিক না তাকিয়ে সোজা ঢোকে নিজের ঘরে। আশেপাশে কোনো দিক না তাকিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরের লাইট জ্বালাতেই চোখে পড়ে বনলতার ঘুমন্ত মুখ। রাজ সেদিকে না তাকিয়ে ঘরের মিনি ফ্রিজ খুলে দামি মদের বোতল বার করে বসে আয়েশ করে সোফায়। ঘরের লাইট জ্বলে ওঠায় বনলতার ঘুম হালকা হয়। বিছানা থেকে তাড়াতাড়ি উঠতেই নজরে পড়ে নির্দয় পাষাণ পুরুষের, যে বনলতার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাজের দৃষ্টি আজকে যেন অন্যরকম। বনলতা রাজকে নিজের রাগ দেখাবে কি নিজেই ভয় পায় রাজের তাকানোর ধরন দেখে। চোখে মুখে ভয়ের ছাপ দেখে রাজ বাঁকা হাসে। মদের বোতল খুলে গ্লাসে ঢেলে এক চুমুক দিতেই বনলতা বড় বড় চোখ করে তাকায়। মুখে কিছু বলার আগেই রাজ বলে, খুব মিস করেছিলে বুঝি? 1 সপ্তাহ না দেখে শুকিয়ে গেছে অনেকটাই। বনলতার রাগের জন্য রাজের এই কথাগুলোই ছিল কাফি। বিছানা থেকে ঝেড়ে মেরে নেবে শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে এসে আঙুল তাক করে রাজের দিকে। এই এই অসভ্য লোক, আমার বই গেছে আপনাকে মিস করতে। একবার বলে যাওয়ার প্রয়োজন মনে করেননি আমায়? আমি কি বানে জলে ভেসে এসেছি এই বাড়িতে? আপনি না আমায় নিজ দায়িত্বে নিয়ে এলেন এ বাড়ি। একবারের জন্য আমার কথা মনে পড়ল না? এই আপনার ভালোবাসা?
এক নাগাড়ে বনলতাকে কথা বলতে দেখে রাজ হাসে। সেই হাসিতে না আছে প্রাণ, না আছে কোনো মুগ্ধতা। বনলতা থেমে যায়। ঝগড়া ছেড়ে রাজের কপালে হাত ছোঁয়ায়। এই আপনার কি হয়েছে, ঠিক আছেন? কোথায় ছিলেন এতগুলো দিন? রাজ বনলতার হাত ধরে টেনে এনে নিজের কোলে বসায়। বনলতার কোমরে গোছা শাড়ির আঁচল এক টানে খুলে ফেলে। বনলতার ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ায় পরপর গ্লাসের মন এক ঢুক করে শেষ করে টেবিলে গ্লাস রেখে নিজের দু হাত দিয়ে বনলতার কোমর পেঁচিয়ে ধরে। কি কি করছেন এসব? আপনি ঠিক করেছেন, আমার সহ্য হচ্ছে না এই গন্ধ। প্লিজ ছাড়ুন, ছাড়ুন। একটাও কথা না। বেব, লেট স্টার্ট। কি কি স্টার্ট? পাগল হলেন? এসব নেশা করা বন্ধ করুন তো। আমি না বারণ করেছি এইসব বাজে জিনিস খেতে? হুস, আজ কোনো কথা নয়। ছাড়ুন প্লিজ, আমি তৈরি নই। প্লিজ ছাড়ুন, আপনি ড্রাঙ্ক। আর তাছাড়া আমার প্রশ্নের এখনও যথার্থ উত্তর পাইনি। আপনি কোথায় ছিলেন? মেসের সিংহানিয়া ম্যাডাম, আমাকে কি বিশ্বাস করেন? হঠাৎ এমন কথা? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন? আমি জানতে চেয়েছি এই এক সপ্তাহ আমাকে না জানিয়ে কোথায় ডুব দিয়েছিলেন। আমি কায়সারদাকেও কল করে খোঁজ নিয়েছি, কিন্তু আপনার খবর দিতে পারিনি। আপনি এক সপ্তাহ ছিলেন না, অথচ এই বাড়ি পুরো শান্ত। কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো চিন্তা নেই। আমি বুঝলাম না, আমি বাদে সবাই কি আপনার খবর জানতো? নাকি না আপনি আমাকেই বলেননি আপনার আসল ঠিকানা? এমনকি ওই এরিনা শাকচুন্নিও বিন্দাস ছিল। পার্টি করেছে, এনজয় করেছে, লেট নাইট করে বাড়ি ফিরেছে। এত বিন্দাস কী করে? সে যদি আপনাকে বিয়ে করতে এসে থাকে, তাহলে তো জোকের মতন আপনার পেছনে লেগে থাকার কথা। সে কেন আপনাকে এতটা ছাড় দিল? এই এক সপ্তাহ আপনি কোথায় ছিলেন সে খবর তো আর জানার কথা, তাই না? রাজ মৃদু হেসে বলে, গোয়েন্দাগিরি না মানে? ঠিক যেরকম কোনো গোয়েন্দা প্রশ্ন করে এরকমভাবে জেরা করছো দেখছি। আমি আমার ঠিকানা কাউকে বলে যাইনি। আসলে শিটং গিয়েছিলাম কিছু অফিসিয়ালি কাজে, তাই কাউকে জানানো হয়নি। আর তাছাড়া তোমাকে জানানো হয়নি তার অবশ্য একটা কারণ আছে। আমি দেখতে চেয়েছিলাম কতটা মিস করো আমাকে। আদৌ ভালোবাসতে পেরেছো নাকি? নাকি পুরোটাই নাটক করেছিলে জেলাস হওয়ার? না মানে যেইভাবে কদিন ধরে হঠাৎ পরিবর্তন তোমার মধ্যে লক্ষ্য করেছি, এইটাই। বনলতা রাজার কোলে বসে রাজের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি লক্ষ্য করলেন? না মানে আমি কি আসলেই চেঞ্জ হয়েছি, নাকি না পুরোটাই নাটক? আপনার কি মনে হলো? নারী হলো ছলনাময়ী, তাদের চেনা আমার মতন সরল মনের পুরুষ মানুষের সাধ্য নয়। তবে এই মুহূর্তে চোখের শুকনো জল, শুকনো শরীর, এইটুকুই বোঝায় আমার বিরহে আপনার আমার সামনের নারীটি খুব একটা ভালো ছিল না। বড্ড হেয়ালি শিখেছেন। আমি আপনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি বাবু সাহেব। বনলতা আর কিছু বলে না। রাজের কোল থেকে উঠে যেতে চাইলেই রাজ চেপে ধরে বনলতাকে বলে, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, সেটা কি খুব ভুল হয়ে যাবে? না মানে আজ আমি তোমাকে চাই। আই নিড ইউ। খুব খুব করে চাইছি, তোমার পুরো সত্তাকে। খুব কি বেশি চেয়ে ফেলেছি মিসেস? বনলতার গলা শুকিয়ে কাঠ। হুট করেই জলের পিপাসা পায়, ছটফট করে ওঠে মন। বনলতার নীরবতা দেখে রাজ বনলতার কোমর ছেড়ে দেয়। বনলতা আগ বাড়িয়ে রাজের গলা জড়িয়ে ধরে, রাজকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এতদিন পর চোখের তৃষ্ণা মেটায়। রাজের চোখে চোখ রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। পরপর রাজের সারা মুখের একটা একটা করে আঁকড়ে ধরে রাজের শরীরে জড়িয়ে থাকা সাদা হুডিটা। রাজের বুকে মুখ লুকায়, আরও একটু আঁকড়ে ধরে রাজের গায়ের গন্ধ শুষে নিতে চায়। রাজের বুকে নাক ঘষে লম্বা নিঃশ্বাস নেয়। আশকারা দিচ্ছ তবে? আমি কিন্তু অধৈর্য হচ্ছি মিসেস। এখন যদি আমি বেসামাল হই তবে কি সামলাতে পারবে? আমার মতন স্ট্রং পার্সোনালিটির ছেলে স্ট্রং পারফরমেন্স নিতে পারবে তো মিসেস সিংঘানিয়া? গল্পটি কেমন লাগছে? এই এই মেয়ে, কখন এলে বাড়ি? এই রিনা সবে সবে ঘুমিয়েছিল। স্বপ্নাদেবীর এমন কথায় লাফ মেরে ওঠে বিছানা থেকে। ঘুম ধরা চোখে বলে, কি হলো দিদুন, এত রাতে আমার ঘরে কেন? বলি, মেয়ে তুমি কি ঘুমাতে এসেছো এখানে? অবশ্যই না। আমার কি বাড়ি ঘর নেই যে এই দেশে ঘুমাতে আসবো? তবে রাজের কাছে না গিয়ে এখানে কি করছো? রাজও তো নেই, বাইরে আছে। কবে ফিরবে তুমি কি জানো দিদুন? স্বপ্নাদেবী দাঁতে দাঁত কটমট করে বলে, সর্বনাশ! এই আমি কোন অপদার্থকে এনেছি যে কিনা কোনো খবরই রাখে না? দিদুন, ভালো করে কথা বলো। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আর এই মাঝরাতে লিমিট ক্রস না করে আমার ঘর থেকে দূর হও। শোনো মেয়ের কথা, আমার নাতির বাড়িতে থেকে আবার আমাকে চোখ রাঙানো। আমাকে চিনিস মেয়ে? তোমার কথার মধ্যে উত্তর আছে। বাড়িটা নাতি, তোমার নয়, তাই না? সেই তুলনায় ঘর থেকে আউট হও। আমার এখন ঘুম পেয়েছে। রাজ বাড়ি এসেছে আর এখন বউয়ের সাথে ঘরে, আর তুইও সব নেশা করে বসে থাক। রাজ বাড়ি এসেছে কখন সেটাও যদি আমাকেই বলে দিতে হয়, তাহলে এত দূর থেকে হায়ার করে এনে আর কি কাজ?
ছোট ছোট ড্রেস পরে কি করতে পারলি? যদি আমার নাতিটাকে বশই না করতে পারলি তো? এই ছোট ছোট হাত কাটা জামা কাপড় পরে চোখের সামনে ঘুরঘুর করে আমার মাথার রক্ত গরম করে দিচ্ছিস। আমার নাতিটার মাথা খেতে পারলি না? আচ্ছা হতচ্ছাড়ি, আবার আমার চোখ রাঙায় ওই দূর দেশ থেকে এসে পার্টি ক্লাব করে করে আমার তৈরি করা প্ল্যানের পিন্ডি চটকাচ্ছে। এরিনার আপাতত ঘুম পেয়েছে। কিছু সময় আগে পার্টি করে ফিরেছে, তাই আর মাথায় বেশি কিছু ঢোকালো না। চুপ করে ঘুমাতে এসে পাড়ি দিল। স্বপ্নাদেবী রাগে জ্বলতে জ্বলতে নিজের ঘরে আসে। টেবিলের ওপর থাকা গ্লাস ভর্তি পানি ঢকঢক করে গিলে নেয়। জলে যদিও কোনো টেস্ট হয় না, তবুও স্বপ্নাদেবীর পানীয় জলটার কেমন মিষ্টি মিষ্টি স্বাদ লাগলো। জলটা পুরো খেয়ে নিজেও বিছানায় শুলো। আশকারা দিচ্ছ তবে? আমি কিন্তু অধৈর্য হচ্ছি মিসেস। এখন যদি আমি বেসামাল হই, পারবে তো? বনলতা পাথরের মূর্তির মতন রাজের গলা জড়িয়ে আছে। রাজের বুক থেকে আর মুখ তোলে না, একেবারে রাজের বুকে নিজের নাক চেপে ধরে নিজেকে শক্ত করে রেখেছে। রাজ বলে, যদিও আমি জানি নীরবতা সম্মতির লক্ষণ হয়, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার প্রতিক্রিয়া। যা আপনি আমি আমি কি মিসেস? আপনি আপনি খুব অসভ্য। যা, এখনো কিছু করিনি এতে অসভ্য হলাম? আপনার কি হলো বলুন তো? আজ হঠাৎ এমন করছেন কেন? কেমন করলাম আবার? বিয়ে করা বউকে নিয়ে নিজের করে চাইছে, এটা কি অন্যায়? কথাটা বলেই বনলতার ঘাড়ের পেছনে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বনলতাকে কোলে তুলে সোজা অগ্রসর হয় বেডের দিকে। কিছুক্ষণের মাঝেই বনলতা নিজেকে আবিষ্কার করে নরম বিছানায়। রাজের গভীর দৃষ্টি বনলতার দিকে। বনলতার নিঃশ্বাসের গতি বাড়ে কয়েক গুণ। ফাঁকা ঢোক গিলতেই রাজ হঠাৎ বলে ওঠে, আচ্ছা মিসেস, আমি যদি তোমার পুরুষত্বা নিজের নামে করে আগামীতে তোমায় নিজের থেকে সরিয়ে দিই, তবে? বনলতা প্রথমে কিছু না বুঝলেও কথাটা একটু ভেবে নিয়ে বলে, বাবু সাহেব, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমি আপনাকে। আপনি কখনোই আমায় ভুলবেন না, আমি ভুলতে দেব না। সেখানে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। রাজ বনলতার উপর ঝুঁকে থেকে বাঁকা হেসে বলে, মিসেস, আমার থেকে কখনো কিছু লুকিও না কিন্তু। আমি মিথ্যেবাদী ঘৃণা করি। বনলতা ভয় পায়। আজ রাজের কথাগুলো যেন কেমন কেমন। বনলতার বারবার মনে হতে থাকে রাজ হয়তো সত্যিটা জেনে গেছে। আবার নিজেই মনে মনে বলে, এটা কিছুতেই সম্ভব না। কুল বনলতা, কুল। রাজ বনলতাকে কিছু ভাবতে দেখে বনলতার নাকে কামড় দেয়। বনলতা ব্যথায় চোখ মুখ কুচকালে রাজ বনলতার শাড়ি সরিয়ে নিজের ভালোবাসাময়। বেশি কিছু হওয়ার আগেই রাজের ফোন বাজে। সোফায় সাইলেন্ট ফোন থাকায় কোনো আওয়াজ পায় না। সাথে সাথে রাজের ঘরে দরজায় করাঘাত পড়ে। রাজের যেন কোনো হুঁশ নেই। বনলতা রাজকে নিজে থেকে সরাতে যাবে, রাজ বনলতা চিৎকার করে থেমে যায়। বাইরে থেকে কায়সার ডেকে বলে, স্যার স্যার, আপনার দিদুনের কোনো সেন্স পাওয়া যাচ্ছে না স্যার। বনলতা বাইরে থেকে কায়সারের পুরো কথা শুনে ভয় পেয়ে গেছে। রাজকে নিজের ওপর থেকে সরাতে সরাতে বলে, কি করছেন, ছাড়ুন। দিদুনের কি হলো, চলুন। রাজ বনলতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে নিজের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে শুরু করে। এত সময় বনলতার ভালো লাগলেও এখন প্রচণ্ড অস্থির হয়ে ওঠে। ভালো লাগা তো দূর, এত সময় রাজ শান্ত থাকলেও হঠাৎ করেই নিজের বল প্রয়োগ করে বনলতার উপর। বনলতা কেঁদে দেয়। হঠাৎ রাজের এমন পরিবর্তন দেখে রাজকে হঠাৎ মনে হয় কোনো হিংস্র পশু যে নিজের দাঁতে কুবলে খাচ্ছে। মনে লাগছে, আমার প্লিজ ছাড়ুন, আর সহ্য করতে পারছি না। আপনার দিদুন শরীর খারাপ, হঠাৎ কি হলো? রাজ হিংস্র বাঘের মতন গর্জন তুলে বলে, পৃথিবী ধ্বংস হলেও আমার এখন আপনাকে চাই মিস প্রত্যুষা চট্টোপাধ্যায়। উফস, মিসেস বনলতা সিংহানিয়া। সিংহানিয়া বাড়ির ড্রয়িং রুমে পড়ে আছে অনামিকার নিথর দেহ। মালেকা দেবীর চিৎকার শোনা যায়, পাগলের মতন কান্না, আহাজারি। স্বপ্নাদেবীর অবস্থা খুব খুব খারাপ। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। সকাল 8টায় রাজ নিজে ঘর থেকে বের হয়, স্নান করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে নিচে আসে। আসার আগে নিজে ঘর লক করে চাবি নিজের সাথে নিয়ে আসে। রাজকে নিচে আসতে দেখে কায়সার ছুটে আসে। স্যার স্যার, আপনাকে কতবার কল করেছি, ঘরের দরজায় কতবার নক করেছে, কিন্তু আপনার কোনো সাড়া পাইনি। রাজের চোখ জোড়া লাল, যেন মনে হচ্ছে ভেতর ভেতর বহু কিছু একাই বহন করে চলেছে। তবুও নিজেকে স্থির রাখার চেষ্টায় যেন প্রতিজ্ঞাবদ্ধ। কায়সার এত বছর ধরে রাজের সাথে আছে, রাজের মতিগতি সবটাই বোঝে। তাই তো আজও রাজের নীরবতা দেখে বুঝেছে নিশ্চয়ই কিছু হয়েছে। রাজ নিজের গাম্ভীর্য বজায় রেখেই বলে, কায়সার, এই কারণেই তুমি আনম্যারিড, এখনো সিঙ্গেল পার্সন। আমার ঘরে বউ আছে মানে মুড আমার অন্য কিছু চাইছিল। আই মিন, অন্য জগতে ছিলাম গতকাল রাতে।
সেখানে বারবার কল করে দরজায় ধাক্কা দিয়ে আমার মুডের 12টা বাজাতে গিয়েছিলে তুমি। হঠাৎ এমন কথায় কায়সার কিছু বোঝে না। রাজের দিকে বোকা বোকা চোখে চেয়ে কিছু প্রশ্ন করবে, তার আগেই রাজ বলে, এই কারণেই তুমি এখনো সিঙ্গেল। আর যদি বিয়ে করতে তবে তার আর এমন লুক দিতে না, ইডিয়েট। কথাটা শেষ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। স্থির নজরে ড্রয়িং রুমের দৃশ্য পরখ করে সোফায় গিয়ে বসে। একপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটকে চেঁচিয়ে বলে, কফি প্লিজ। মেয়েটি কফি বানাতে রান্নাঘরে ঢোকে। মালিকা দেবী কাঁদতে কাঁদতে রাজকে লক্ষ্য করে, হুংকার দিয়ে বলে, চোখের সামনে মেয়েটার মৃতদেহ, আর তুমি এখন কফি খাবে রাজ? রাজ ভুরু কুচকে মালিকা দেবীর দিকে তাকিয়ে বলে, কেন কফি খাবো না, কেন? কে না কে মরলো, আমি তার জন্য উপোস থাকবো? আশ্চর্য। রাজ, দয়া করে সিন ক্রিয়েট করো না। মেয়েটা আমার চলে গেছে। কে ওর এমন পরিণতি করলো? কে ওকে খুন করলো? তার কে আবার খুন করবে? দেখুন, আপনার আদরের অনামিকার কোনো পেয়ারের লোকই হয়তো করেছে এই কাজ। যা বাজে ক্যারেক্টার, ইস, ঘেন্না হয়। কথার মাঝে মেয়েটা এসে কফির কাপ হাতে দেয় রাজের। রাজ কফির কাপে চুমুক দিতেই কায়সার ছুটে আসে। স্যার স্যার, বাইরে অনেক মিডিয়া এসেছে, আর পুলিশ গাড়িও আসছে দেখলাম। সো, আসতে দাও। তবে মিডিয়া তুমি সামলাও। কথার মাঝেই পুলিশের গাড়ি এসে উপস্থিত হয়। শুধু পুলিশ নয়, সাথে সিআইডির দলও আসে। অনামিকার বডি তদন্ত করে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। সিআইডি হেড অফিসার বাড়ির এক এককে জিজ্ঞাসাবাদ করে রাজের কাছে আসে। বসুন অফিসার। সিআইডি অফিসার বসেন বিনা বাক্যে। মিস্টার সিংহানিয়া, আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, আমার কিছু জানার কথাও না। আমি তো গতকাল রাত্রিরে বাড়ি এসেছি, এসে বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বিজি ছিলাম। সকালে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি এই ঘটনা। সামনে বসে থাকা অফিসার একটু কাশে, তাই দেখে রাজ বাঁকা হাসে, এমন একটা ভাব যেন তার ঠিকই নিশানায় তীর মেরেছে। সামনে বসে থাকা অফিসার বলে, মিস্টার মিস্টার সিংহানিয়া, আপনার ওয়াইফ কোথায়? তাকে তো দেখছি না। তাকেও ডাকুন। তার সাথে কিছু কথা, কিছু জিজ্ঞাসাবাদ তাকেও করার আছে। সরি মিস্টার অমল চট্টোপাধ্যায়, অফিসার, আমার মিসেস এখন গভীর নিদ্রায়। আসলে অনেকদিন পর ফিরলাম তো, প্রায় 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ ধরে বই থেকে আলাদা ছিলাম। আসলে নিউলি ম্যারিড, বোঝেনি তো। আর তাছাড়া এই 1 সপ্তাহে জমানো সব আদরে বউকে গতরাতে খুশি করা। একটু থেমে সামনে বসে থাকা অফিসারের মুখটা একবার দেখে আবার বলে, বউ সেটা নিতে পারেনি, তাই ভোর রাতের দিকে সেন্সলেস হয়ে গেছে। তাই সে এখন গভীর ঘুমে। আমি আপনাদের এই সমস্ত জিজ্ঞাসাবাদের জন্য আমার মিসেসকে ডাকতে পারছি না, সরি। আর এই কেসে আমি বা আমার মিসেস কেউ জড়াতে চাই না। কেননা অনামিকা আমাদের বংশের কেউ নয়, বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতো। তবে ওর ব্যাপারে যদি কিছু জানারই হয়, ওই যে সামনে বসে থাকা মালিকা, আই মিন সরি, মিসেস মালিকা দেবীর কাছে জানতে পারেন। সমস্তটা ওনার জানার কথা। কেননা অনামিকাকে পরিচালনা উনি নিজেই করতেন। প্রতিটা রাত অন্যান্য ছেলের সাথে কাটানো স্বভাব বিচিত্রময় চরিত্র তো, তাই সমস্ত ব্যাপারটা ওনাকে ইনভলভ করুন। এ বাড়িতে এই সমস্ত কেস নিয়ে কথা না বলাই ভালো। আপনি তো জানেন আমি এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে জড়াই না। সরি মিস্টার সিংহানিয়া, আপনি নিজেকে না জড়াতে চাইলেও কি হবে, ঘটনাটা যেহেতু আপনার বাড়িতেই ঘটেছে, সেহেতু আপনার জানারই বিষয়। নো অফিসার, ভুল করছেন, ঘটনাটা আমার বাড়িতে ঘটেনি। ঘটনাটা ওয়েট, কাইসার। ইয়েস স্যার, ডাকলেন? ওনাকে পুরোটা খুলে বলো, আমার এত সময় নেই। সারা রাস্তায় জার্নি করে এসে সারা রাত বউয়ের সাথে খেলে এখন আর আমার মধ্যে কোনো জোর অবশিষ্ট নেই। নিড এ রেস্ট। আমার ঘুম দরকার। সো কি জানতে চায়? জানাও, অ্যান্ড দেন বিদায় করো। সামনে বসে থাকা অমল চট্টোপাধ্যায় রাজের কথায় খুব অপমানিত বোধ করে, কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে শুনে যায়। মাথা ঘুরতে থাকে তার প্রিয় ভাগ্নি এই বাড়িতে এই জানোয়ারটা কি করেছে তার নেই ঠিক। যে করেই হোক, প্রীতিশ্বর সাথে যোগাযোগ করতেই হবে। ইয়েস অফিসার, বলুন কি জিজ্ঞেস করবেন? অনামিকা কোথায় মারা গেছেন সেটা বলতে পারছি না সঠিক, তবে অনামিকার বান্ধবী ললিতা মৃত্যুর খবরে ফোন করে জানায়। তারপরে এখান থেকে মালিকা ম্যাডাম গাড়ি নিয়ে বের হয়, শেষ রাতে নিয়ে ঢোকে। ওহ আচ্ছা। আচ্ছা, ললিতা নামের মেয়েটির কোনো খোঁজ খবর হবে? তাকে জিজ্ঞাসাবাদ করার আছে। অফিসার, এই ব্যাপার মালিকা ম্যাডাম বলতে পারবেন। ওকে। স্বপ্নাদেবীর ঘরে দাঁড়িয়ে আছে রাজ। মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না, তবে স্বপ্নাদেবী দুর্বল শরীর, বিছানায় লেপ্টে আছে। বন্ধ চোখ জোড়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ। কাইসারের কাছে শুনেছে ডাক্তার বলেছেন কেউ ড্রাগস দিয়েছে অতিরিক্ত পাওয়ারের। সেই ড্রাগসের কারণেই আজ শয্যাশায়ী।
রাজের দিদুন। রাজ কিছু বলে না। স্বপ্নাদেবীর এমন শরীর দেখে চোখ জ্বলে ওঠে। ঘর থেকে বেরোতে বেরোতে বলে, সব হিসেব পূর্ণ হবে, সব পাপীর দল শাস্তি পাবে, শুধু সময়ের অপেক্ষা। কে করছে আড়ালে এই ঘটনা? শুনতে হলে পরবর্তী পর্বটি কালকেই আসবে। শুনতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।